আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো প্রিয় শিক্ষার্থী ভাই বোন। আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তুমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে ইউনিটেই পরীক্ষা দেও না কেন, ইভেন রাজশাহী ভিন্ন যেখানে যেখানে পরীক্ষা দিবা তুমি, সব জায়গার জন্য ভাইয়ার আজকের ক্লাস তোমাকে অবশ্যই কাজে দিবে। যেহেতু আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়ে তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো, একটা প্রশ্ন থেকে ভিন্নভাবে প্রশ্ন কিভাবে আসতে পারে সেটাও তোমাকে দেখাবো, ফলে তোমার অবশ্যই কাজে দিবে। চলো আমরা শুরু করি। আমি প্রথম যেই প্রশ্নটা তোমাকে দেখাবো, মিতা ইজ লিনিং ড্যাশ দ্য ওয়াল। প্রিপোজিশন, প্রিপোজিশন থেকে প্রশ্ন তো 100% পাবা। তাহলে উত্তর কি হবে চিন্তা করো। মিতা লিন মানে কি জানো তো ভাইয়া? হেলান দেওয়া। হ্যাঁ, তাহলে মিতা ওয়ালের পাশে হেল দিচ্ছে এমনটা বুঝাচ্ছে, বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। পেরেছো উত্তর? লিনিং টু দ্য ওয়াল, লিনিং ইন দ্য ওয়াল, নাকি লিনিং অ্যাগেনস্ট দ্য ওয়াল, লিনিং অ্যারাউন্ড দ্য ওয়াল? ভাইয়া লিন শব্দটার অনেক পার্টস অফ স্পিচ আছে এবং লিন শব্দটার বাক্যে অনেক ধরনের ব্যবহার আছে ভাইয়া, সব দেখাবো যেন এই পয়েন্টটা ধরে প্রশ্ন আসলে তোমারে কেউ ঠেকাতে না পারে। চলো উত্তর হবে আমাদের প্রথমত ভাইয়া, এই প্রশ্ন উত্তর আমরা তো অ্যাগেনস্ট লিখেছি, এটা কারেক্ট। আসো উত্তর হচ্ছে মিতা ইজ লিনিং অ্যাগেনস্ট দ্য ওয়াল, মানে মিতা ওয়ালের পাশে হেলান দিচ্ছে, মানে এ হলো ধরো ওয়াল বা দেয়াল, এখানে এই যে হেলান দিল, লিন মানে হেলান দেওয়া। আসো এবার ভাইয়া তোমাদেরকে একবার অক্সফোর্ড কেমব্রিজ ডিকশনারি থেকে দেখাই এই লিন শব্দটা পার্টস অফ স্পিচের ভিন্নতা, পাশাপাশি সেন্টেন্সের ব্যবহারটা। ভাই আমি এই কথাটা খুব করে বলি, যদি তুমি সেন্টেন্স বেশি বেশি পড়ো ভাইয়া, ভোকাবুলারি পার্টটা তুমি খুব জোস করবা। আমরা যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকি, চাকরি পরীক্ষার প্রস্তুতি নিয়ে থাকি, আমাদের সবার ভোকাবুলারি পার্টটা খুব বেশি ভেজালে পড়তে হয়। ভোকাবুলারি পার্টটা আমাদের খুব ভেজালে ফেলে। এটা ভালো করার একবারে সাস্টেনেবল সলিউশন হলো সেন্টেন্স বুঝে বুঝে পড়া। চলো ভাইয়া অনেকগুলো বাক্য লিখছি। প্রথম বাক্যটা দেখো ভাইয়া, লেখা আছে she leaned forward and whispered something in my ear। এবং তোমরা জানো ভাইয়া আমাদের পরীক্ষকরা ক্যামব্রিজ অক্সফোর্ড ডিকশনারিগুলো থেকে ডিরেক্টলি সেন্টেন্স নিয়ে আসেন, ফলে যদি তোমাদের সম্ভব হয় এবং যদি কখনো ওয়ার্ড মিনিং অনলাইনের ডিকশনারিতে খোঁজো, অক্সফোর্ড অথবা ক্যামব্রিজ ডিকশনারি সেন্টেন্সগুলো পড়ে ফেলবা। একটা শব্দ নিয়ে কথা বললে ওনারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দেন, সবগুলো সেন্টেন্স একটু রিডিং পড়ে ফেলবা। পরীক্ষার হলে গেলে দেখবো তোমার পরিচিত জিনিস এবং ঠিকঠাক আনসার করে আসতে পারবা। মুখস্থ করতে হয় না, একটু বুঝে শুনে পড়তে হয়। বুঝে শুনে পড়লে সময় একটু বেশি লাগে, বাট এটা লং লাস্ট করে। মুখস্থ করলে হয়তো অল্প একটু সময় মুখস্থ হয়ে গেছে, বাট আনফরচুনেটলি ভোকাবুলারির ক্ষেত্রে দেখবে এক সপ্তাহ পরে সব ভুলে গেছো। কি লেখা আছে ভাইয়া? লিন ফরওয়ার্ড, দেখো এখানে বলছে মানে শি লিন ফরওয়ার্ড মানে সে একটু সামনে আসছে। এন্ড উইসপার্ড, উইসপার্ড মানে কি জানো তো? কানে কানে বলা, মানে ফিস ফিস করে বলা। উইসপার্ড সামথিং ইন মাই ইয়ার মানে আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলছিল। সে সামনে আগে আসছে এবং আমার কানে ফিস ফিস করে কিছু একটা বলছিল। পাস্ট টেন্সে আছে। দেন আসো ভাইয়া, আই সেট ডাউন। ভাইয়া তোমরা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল করো ভাইয়া, প্রথম ক্লাসে তোমাদেরকে এই পয়েন্ট অফ ভিউতে কিছুটা বলে এসেছি। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বা প্রবলেম ভার্ব আকারে এখানে সিট ভার্বটা কিন্তু সিট থেকে আসে, তাই না? তো দেখো ভাইয়া এই সেট ভার্বটা সিট ভার্বের পাস্ট ফর্ম। এই সেট ভার্বটা কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে না, এখানে কিন্তু অবজেক্ট নাই বরং অ্যাডভার্ব আছে। আই সেট ডাউন, আমি বসেছিলাম নেক্সট টু বার্নার্ড মানে বার্নার্ডের পাশে, অথবা বাই বার্নার্ড বার্নার্ডের পাশে, অথবা বিসাইড বার্নার্ড বার্নার্ডের পাশে। দেখো নেক্সট টু বাই বিসাইড সেম অর্থ কিন্তু দিতে পারে। তাহলে আই সেট ডাউন নেক্সট টু বার্নার্ড, আমি বার্নার্ডের পাশে বসেছিলাম। হু লিন্ড ওভার, হু লিন্ড ওভার টু মি মানে সে আমার দিকে ঝুঁকছে। এন্ড সেড বলেছিল ইউ আর লেট, তুমি দেরিতে আসছো। তারপর আসো লিন ইউর হেড। দেখো আমরা এতক্ষণ পর্যন্ত লিন শব্দটাকে ভার্ব আকারে কিন্তু পড়ছি। দেখো ভাইয়া লিন ইউর হেড ব্যাক আ লিটল, বলছে কি লিন ইউর হেড ব্যাক আ লিটল মানে তোমার মাথাটা একটু পিছের দিকে ঝুলাও। কি লিন ইউর হেড ব্যাক আ লিটল, এই যে আমি এমন আছি না, এই যে লিন, এটা বোঝাচ্ছে। তারপর দেখো ভাইয়া দ্যাট ফেন্স মানে ওই বেড়াটা। দেখো দ্যাট শব্দটা কিন্তু আমরা প্রোনাউন আকারে পড়ি, এখানে কিন্তু ভাইয়া এটা একটা অ্যাডজেক্টিভ। দেখো দ্যাট শব্দটা প্রোনাউন হতে পারে, দ্যাট শব্দটা ডেমনস্ট্রেটিভ আকারে এখানে বসা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দেখো দ্যাট শব্দটা ফেন্স নাউনটাকে মডিফাই করেছে, দ্যাট শব্দটা এখানে অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, কি নির্দেশক অ্যাডজেক্টিভ। আসো দ্যাট ফেন্স ওই বেড়াটা ইজ লিনিং টু দ্য রাইট, রাইটের দিকে ঝুলে আছে, এটা বোঝাচ্ছে।
ফেন্স মানে তো বেড়া, দেয়াল, দেয়ালটাকে আমরা ফেন্স বলতে পারি। হ্যাঁ, তারপর আসো নাও এ ডেজ ইভেন ইফিশিয়েন্ট লিন। দেখো এবার লিন শব্দটা ভাইয়া অ্যাডজেক্টিভ আকারে বসা আছে, তোমরা বুঝতে পারছো ভাইয়া। ওয়েল ডান ইন্ডাস্ট্রিজ, দেখো ওয়েল ডান অ্যাডজেক্টিভ, লিন অ্যাডজেক্টিভ, ইফিশিয়েন্ট শব্দটা অ্যাডজেক্টিভ। এখানে লিন শব্দটা কিন্তু খুব ভালো অর্থে ব্যবহার করা হয়েছে। হ্যাঁ, nowadays even efficient lean well done industries are failing, মানে আজকাল এই ভালো ভালো ইন্ডাস্ট্রিজ গুলো কি করছে, ফেল করছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মুড আছে। দেখো ভাইয়া nowadays even efficient এদুর পর্যন্ত কিন্তু আমাদের সাবজেক্ট মুড, ভাব কিন্তু শুরু হয়েছে ওই আরে যায়া। nowadays কথাটা কিন্তু একটা অ্যাডভার্বিয়াল, হ্যাঁ, সময়কে রেফার করছে, এবং এটা দিয়ে এই মুডটা দিয়ে তোমাদের রাজশাহীতে প্রশ্ন আসছে, এবং এই ইউনিটেই মানবিকের ইউনিটেই, হ্যাঁ, দেখাবো। তারপর দ্য কন্ডাক্টর লিন্ড ওভার, দেখো ভাইয়া এখানে লিন শব্দ কিন্তু আবার ভার্ব আকারে বসা আছে। দ্য কন্ডাক্টর লিন্ড ওভার আস এন্ড আস্ক ফর আওয়ার টিকেটস, মানে যিনি কন্ডাক্টর, একটা বাসের কন্ডাক্টর থাকে না, ট্রেনের কন্ডাক্টর থাকে না, আমরা বাসের কন্ডাক্টর বলি, তিনি আমাদের দিকে ঝুঁকেছেন এবং আমাদের আস্ক ফর, চেয়েছেন আমাদের টিকেট। আস্ক ফর মানে চাওয়া, তোমরা জানো। এন্ড দ্য লাস্ট সেন্টেন্স দেখো, লাস্ট দুটো সেন্টেন্সে আমাদের উত্তরগুলো আছে। she paused for a moment, সে অল্প একটা মোমেন্টের জন্য অপেক্ষা করেছিল। দেখো এই ফর আ মোমেন্টটাও খুব ইম্পর্টেন্ট, তোমাদের এই ফর আ মোমেন্টটা দিয়েও প্রশ্ন আসে ভাইয়া, দেখাবো তোমাদের। she paused for a moment, সে অপেক্ষা করেছিল, সে বিরতি দিয়েছিল ফর আ মোমেন্ট, অল্প একটু সময়ের জন্য, টু রেস্টের জন্য। and leaned against a large rock, এবং সে হেলান দিছে একটা লার্জ রকের পাশে, মানে সে একটা লার্জ রকে হেলান দিয়ে রাখছে। তার মানে কোনো ব্যক্তি যদি কোনো কিছুতে হেলান দিয়ে থাকে তখন আমরা লিন এগেইনস্ট সামথিং ইউজ করি। এই কথাটা এখানেও দেখা লেখা আছে, হি লিন্ড হিজ বাইক, সে হেলান দেওয়াইছে তার বাইকটারে এগেইনস্ট দ্য ওয়াল, ওয়ালের পাশে। আশা করি ভাইয়া বুঝাতে পেরেছি। হ্যাঁ, এবং একটা কথা আবারও বলি, প্রথম ক্লাসে বলেছিলাম ভাইয়া রাজশাহীর ABC যে ইউনিটি পরীক্ষা দিবা না কেন ভাইয়া, সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করবা। আমি অনেকগুলো ক্লাস নিব এবং সেটা তোমাদের রেসপন্সের উপর ভিত্তি করে, তুমি যদি ভালো রেসপন্স করো আমি তোমার জন্য অনেক অনেক ক্লাস নিব। আমি ইনশাআল্লাহ প্রতি বছরের ন্যায় চট্টগ্রাম নিয়েও খুব কাজ করবো। আমি জানি তুমি শুধু রাজশাহীতে পরীক্ষা দিবা না, চট্টগ্রামে পরীক্ষা দিবা ভাইয়া। চট্টগ্রাম নিয়েও ভালো কাজ করব, রাজশাহী নিয়েও ভালো কাজ করব, জিএসটি নিয়েও ভালো কাজ করব, এবং জাহাঙ্গীরনগর নিয়েও ভালো কাজ করব। এখন যাদের কাছ থেকে আমি ভালো রেসপন্স বেশি পাবো তাদের জন্য নিশ্চিত বেশি ভালো কাজ করব, আর যাদের কাছ থেকে খুব ভালো রেসপন্স পাবো না, আমি মোটামুটি আমার একটা রেসপন্সিবিলিটি পালন করে যাব। বলছিলাম রাজশাহীর AB, এটা তো কোর ইউনিট, সবাই মোটামুটি পরীক্ষা দেয়, এবং ম্যাক্সিমাম স্টুডেন্টরা এখানে ইংলিশে আনসার করতেই হয়, মানে ইংলিশ আনসার করতে হয়, ভালো সাবজেক্ট পাইতে হলে এখানে ভালো করতেই হয়। তো ABC ইউনিটের ইংলিশ প্রশ্নের পার্থক্যটা হলো ভাইয়া, কিছু জিনিস এখানে কম আসে, কিছু জিনিস ওখানে বেশি আসে, টপিকের মানে ভিন্নতা, কিন্তু যেগুলো কমন এগুলো সবার কমন। মানে ধরো প্যাসেজ বি ইউনিটেও যাহা এ ইউনিটও কিন্তু তাহা, এবং গ্রামাটিক্যাল ভূগোলিক টপিকের অলমোস্ট সবকিছু কিন্তু এদিক ওদিক সেম। দুই একটা টপিক আছে বি ইউনিটে বেশি আসে, এ ইউনিটে কম আসে, বাট যেগুলো আসে কমন এগুলো সব জায়গায় কিন্তু কমন টাইপের আসে। ফলে ভাইয়ার সবগুলো ক্লাসে কিন্তু মনোযোগ দিয়ে করবা, কারণ প্রশ্ন ক্রস চেক হয়, মানে এই ইউনিটের গুলো বি ইউনিটে, বি ইউনিটের গুলো আবার সি ইউনিটে আসতে পারে। আর আমি তো তোমাকে এখানে বক করাবো না ভাইয়া, তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো যেটা তোমাকে ডিরেক্টলি প্রশ্ন কমন পাইতে হেল্প করবে। তার চেয়ে বরং যেটা তোমার টার্গেট, আমার টার্গেট হলো, সেটা হলো তোমার আমি প্রশ্ন ব্যাখ্যা বিশ্লেষণ বুঝাবো, যেন এই টাইপের প্রশ্ন তো অবশ্যই আসবে, এখান থেকে আনসার করতে পারো। তাহলে ভাইয়াদের উত্তর কি পাইলাম ভাইয়া, মিতা ইজ লিনিং এগেইনস্ট দ্য ওয়াল। দেখো ভাইয়া এক প্রশ্ন ব্যাখ্যা করতে ভাইয়া এটা নারী নক্ষত্র বের করে ফেলেছে, কোনো বই তো নিশ্চয়ই এগুলো পাওয়ার কথা না, থাকবে না। 2 নম্বর প্রশ্নে আসো, which is not a synonym of recapitulate, এই recapitulate শব্দটার সিনোনিম না কোনটা, প্রশ্নটা ভালো করে বুঝো। এবং recapitulate শব্দটা কিন্তু আমরা এইচএসসি তে ব্যবহার করেছি, বাট আনফরচুনেটলি আমরা খুব বেশি মানে বাক্যে প্রয়োগ করতে পারি না, এবং এটা একটা দোষ আছে, আমাদেরই দোষ, আমাদের টিচারদেরও বটে, যে এইচএসসি তে আমরা অনেক কিছু শিখি যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফে, অ্যাডমিশন লাইফে, ইভেন আইএলস পরীক্ষা দিতে গেলেও এইচএসসির পড়াশোনা অনেক কিছু দিয়ে আইএলস পরীক্ষা দেওয়া যায়, অ্যাডমিশনের পড়াশোনা অনেক কিছু শেষ হয়ে যায়, বাট আমরা ওই যে কমন করে করে পড়ি না, টিচাররা ট্রিক্স এন্ড টিপস দিয়ে আমাদেরকে A+ হওয়ার ব্যবস্থা করে দেয়, ফলে আমাদের বেসিকটা খুব উইক থাকে, এবং প্রশ্ন কমন না আসলে আমরা বিপদে পড়ে যাই। ফলে কমন পড়া উচিত, বাট কমনের বাহিরেও ডিটেইল বুঝে বুঝে পড়লে লাইফটা ইজি, রেজাল্ট তো ভালো হবেই হবে, প্লাস লাইফ ইজি। রিক্যাপিচুলেট শব্দটার মানে দেয় না এই 4টা অপশনের কোনটা ভাইয়া, সেটা হলো রিগ্রেট। দেখো ভাইয়া এই রিকাউন্ট মানেও কিন্তু পুনরায় বর্ণনা দেওয়া, রিস্টেট মানে পুনরায় বলা, রিপিট মানে তো জানোই পুনরায় বলা,
এখন রিপিট শব্দটার নাউন কোনটা সেটা তোমরা আমাদের কমেন্টে জানাবা, এবং এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। রিপিট শব্দটার নাউন কি পরীক্ষা প্রশ্ন আসছে, এবং রিপিট শব্দটার নাউন যেটা এটা বানান আকারে আমরা ভুল করি, স্পেলিং আকারে ভুল করি। তাহলে ভাইয়েরা বলবা রিপিট শব্দটার নাউন কি, এবং কমেন্টে লিখবা, নিজের মতো করে লিখবা। কিবোর্ডে যখন লিখছো কিবোর্ডেরটা ধরে লিখো না, আর ভেজাল মনে করলে নিজে একটু চেক করে খাতায় লিখে ফেলো, কেমন? তাহলে ভাইয়া রিক্যাপিচুলেট মানে হলো সমাপ্তি করা, মানে শেষ করা, টার্মিনেট করা। আমরা ওই যে কনক্লুশন লিখি না, কনক্লুড, ওটাই। তাহলে রিক্যাপিচুলেট মানে শেষ করা। আর এখানে রিক্যাপিচুলেটের কি বলা যেতে পারে, সিনোনিম না হলো রিগেট। এখন বলবা স্যার রিক্যাপিচুলেট মানে শেষ করা, তাহলে এটা কেমনে হয় ভাই? সিনোনিমের দুইটা প্যাটার্ন আছে ভাইয়া, বলি। সিনোনিম দুই টাইপের, একটা হলো ডিরেক্ট সিনোনিম আর একটা হলো ডিস্ট্যান্ট সিনোনিম। এটা অনেকটা ডিস্ট্যান্ট সিনোনিমের মতো। ডিরেক্ট সিনোনিম মানে হলো ধরো হেল্প অর্থ কি? এইড, সহযোগিতা করা, অ্যাসিস্ট, সহযোগিতা করা। এখন আর ডিস্ট্যান্ট সিনোনিমটা হলো এক্স্যাক্টলি ওয়ার্ডটা না, বাট এটার মানেটা কাছাকাছি। যেমন রিক্যাপিচুলেট মানে কি ভাইয়া শেষ করা, আর এখানে বলছে পুনরায় বলা, অনেকটা পুনরায় বলার মতো। এখন রিক্যাপিচুলেট মানে শেষ করা বা কোনো কিছুর ক্লোজিং দেওয়া। ভাইয়া আমরা উপসংহারে কি লিখি, কি লেখা উচিত? উপসংহারে এতক্ষণ পর্যন্ত আমি রচনায় প্যারাগ্রাফে যা লিখেছি এই কথাটার আমি একটু ছোট্ট কথায় আবার বলি, এটাকেই বলে কি? পুনরায় বলা। তাহলে বলছে এই রিক্যাপিচুলেটের সিনোনিম কিন্তু ভাইয়া রিকাউন্ট, রিস্টেট এবং রিপিট। কোনটা না? রিগ্রেট মানে কি ভাইয়া? আক্ষেপ করা। আশা করি বোঝাতে পেরেছি। কেমন হয় যদি এক কোর্সেই তোমার সিইউ, আরইউ, জিএসটির পূর্ণাঙ্গ ইংলিশ প্রস্তুতি শেষ হয়ে যায়, যেখানে থাকবে গ্রামার, ভোকাবুলারি, লিটারেচার, টেক্সট বুক এবং ইউনিভার্সিটি ওয়াইজ প্রশ্ন সমাধানের সমন্বয়ে 40-এর অধিক ক্লাস, সাথে থাকছে স্পেশাল পিডিএফ, আর এক্সাম তো থাকছেই। ইংলিশের প্রস্তুতি 100-তে 100 নিতে আস্থা রেখে জয়েন করে ফেলো। তারপর আসো 3 নম্বর প্রশ্ন, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এক্সপোনেনশিয়াল। ওয়াও, জোস সেন্টেন্স, খুব একাডেমিক ওয়ার্ড এটা। এক্সপোনেনশিয়াল শব্দটার মানে কোনটা? বিকামিং মোর অ্যান্ড মোর নোন, বিকামিং মোর প্রিসাইজ, বিকামিং মোর অ্যান্ড মোর র্যাপিড, বিকামিং মোর অ্যাপারেন্ট। এই যে আমি বলি ভাইয়া প্রশ্ন কমন পড়ে, রিপিট হয়, নিশ্চয়ই রিপিট হয়। এখন রিপিটের দুটা ধরন বলি ভাইয়া, একটা হলো ডিরেক্ট রিপিট আর একটা হলো ইনডিরেক্ট রিপিট। ইনডিরেক্ট মানে হলো তুমি প্রশ্নটার ব্যাখ্যা বিশ্লেষণ বুঝবা, অপশনে থাকা প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে একটু চিন্তা করবা, এখান থেকে রিপিট হয়। আমি দেখাবো নিশ্চিত করে রিপিট হয়। আসো, উত্তর হলো আমাদের ভাইয়া সি নাম্বার। এক্সপোনেনশিয়াল মানে হলো কোনো কিছু খুব করে বাড়ছে। ধরো চালের দাম বেড়ে গেছে, আমি একটা এক্সাম্পল দেই। যেমন যারা আইএলটিএস পরীক্ষা দেয়, এবং আমাদের এইচএসসি তে আমাদের লিখতে হইতো, এই যে গ্রাফ, চিত্রটিতে আমাদের আঁকতে হইতো না, মানে এটার ব্যাখ্যা করতে হইতো না, আমরা তো মুখস্থ করে আসি, নিজের মতো করে লিখি না। তো আইএলটিএস পরীক্ষা যারা দেয় তাদের টাস্ক 1 নামে একটা পয়েন্ট অফ ভিউ আছে। একটা ছবি দেয়, সেটা যেই ধরনের গ্রাফ হোক এখান থেকে ধরে লিখতে হয়। তো ধরো চালের দাম বেড়ে গেছে, অথবা আমি যদি এক্স্যাক্টলি বলি বিদেশ যাচ্ছে এমন সংখ্যক মানুষের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে, তাহলে কি বলবো? The percentage of people who are going abroad is increasing exponentially. কি বলছি ভাইয়া? The percentage of people who are going abroad nowadays is increasing exponentially. মানে যে মানুষরা আজকাল বিদেশ যাচ্ছে তাদের মানে তাদের পার্সেন্টেজ এখন খুব করে বাড়ছে। এক্সপোনেনশিয়ালি মানে কি? খুব করে বাড়ছে। তাহলে আবার করে বলি, the percentage of people who are going abroad, going to abroad না, going abroad is increasing exponentially. তাহলে এই যে এক্সপোনেনশিয়ালি মানে খুব করে বাড়ছে, অ্যাডভার্ব বলছিলাম ভাইয়া এখানে। আর এখানে এক্সপোনেনশিয়াল শব্দটা অ্যাডজেক্টিভ, এবং এক্সপোনেনশিয়াল শব্দটার মানে কি ভাইয়া? বিকামিং মোর এন্ড মোর র্যাপিড, খুব করে, মানে কোনো কিছু খুব দ্রুত হচ্ছে এমনটা বোঝাতে আমরা এক্সপোনেনশিয়াল শব্দটা ইউজ করি। তারপর আসো, আমি আর কি দেখাবো? বিকামিং মোর এন্ড মোর নোন। নোন মানে তো জানোই ভাইয়া, নোন মানে হলো পরিচিত। এন্ড প্রেসাইজ শব্দটা দিয়েও পরীক্ষা প্রশ্ন আসে, ইভেন বিশেষ পরীক্ষা আসে। প্রেসাইজ মানে কি ভাইয়া? শর্ট, একবারে ছোট্ট। তারপর দেখো বিকামিং মোর অ্যাপারেন্ট, অ্যাপারেন্ট শব্দটা দিয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটির এই ইউনিটে প্রশ্ন আসে। অ্যাপারেন্ট মানে ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটে প্রশ্ন আসছে। অ্যাপারেন্ট মানে দৃশ্যত, যেটাকে আমরা ভিভিড বলি। কি বলি ভাইয়া? ভিভিড, অ্যাডজেক্টিভ। তারপর আসো 4, হোয়াট ডাজ দ্য ইডিয়ম ওয়েন পিগস ফ্লাই ইমপ্লাই? ইমপ্লাই শব্দটার অর্থ দিয়েও পরীক্ষা প্রশ্ন আসছে। ইমপ্লাই মানে কোন জিনিসটা ইঙ্গিত করে, ইনডিরেক্টলি। ওয়েন পিগস ফ্লাই, এটা একটা ইডিয়মসের মতো আমরা ইউজ করি। এটা এই ইডিয়মটার অর্থ কি? সামথিং ইজ অ্যাবাউট টু টেক প্লেস, ফিউচার সিমস ব্রাইট, সামথিং উইল নেভার হ্যাপেন, সামথিং ইজ এলিউরিং। এখানেও ভাই এমন শব্দ আছে, অপশনগুলো পড়ো মনোযোগ দিয়ে ভাইয়া। যেখান থেকে বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসছে, তো তোমার পরীক্ষার প্রশ্ন আসতে অসুবিধা কি? অপশন সহ পড়ো, পরীক্ষা তোমার খারাপ হবে না। আর অপশন ছাড়া মুখস্থ করো, কমন পাও ধান্দা করো, টিচারের কাছ থেকে জিজ্ঞেস করো স্যার কি কি পড়বো, তাহলে তুমি ভালো করতেও পারো, বাঁশও খাইতে পারো।
ফলে ভাইয়া সেফ জন্য থাকা হলো ভালো। টিচারের আমি তোমার সাজেশন দেবো, সেটা ফলো করো, বাট আমার সাজেশনের উপরে গিয়ে যা আছে সম্ভব হলে একটু বুঝে বুঝে পড়ো। সময় বেশি লাগবে, বাট এটা তোমার লাইফের কাজে দিবে বেশি। পরীক্ষা নিশ্চিত ভালো করতে পারবা ইনশাআল্লাহ। ভাইয়া ওয়েন পিগস ফ্লাই, ভাই রে এই পিগ কি উঠতে পারে? পারে না, তার মানে অবাস্তব কথাবার্তা, যেটা কখনোই ঘটবে না। এটাই সামথিং উইল নেভার হ্যাপেন, যা কখনোই ঘটবে না। এই হ্যাপেন শব্দের একটা ইডিয়মস আকারে আমরা পড়ি টেক প্লেস, তাই না? টেক প্লেস, টেক প্লেস মানে কি? ঘটা। টেক প্লেস মানে ঘটা। তারপর আসো ফিউচার সিমস ব্রাইট, ফিউচার সিমস ব্রাইট। আমি যদি তোমাদেরকে প্রশ্ন করি, রাজশাহীতে একটা প্রশ্ন টাইপ কমন ভাইয়া, সেটা হলো এই একটা বাক্য লিখে দিয়ে একটা শব্দ আন্ডারলাইন করে দিয়ে বলে এটা কোন টাইপের ভার্ব। এখন যদি তোমার আমি প্রশ্ন করি, বলো ভাইয়া সিমস ভার্বটা কেমন টাইপের ভার্ব? সিমস, আমি জানি যারা পড়াশোনা করছো তোমরা বলো ভাইয়া এটা তো লিঙ্কিং ভার্ব। ইয়েস ইয়েস, তারপরে অ্যাডজেক্টিভ হয়। আমরা জানি বি, বিকাম, রিমেন, সিম, তারপরে টেস্ট, এপিয়ার, এরা লিঙ্কিং ভার্ব, তাদের পরে কি হয় ভাইয়া? অ্যাডজেক্টিভ হয়। দেখো ফিউচার সিমস ব্রাইট, ফিউচারটা ভালোই মনে হচ্ছে। এন্ড দেন সামথিং ইজ এলিউরিং, ভাইয়া এটা দিয়ে বিশেষ পরীক্ষার প্রশ্ন আসে। এলিউরিং শব্দটা অ্যাডজেক্টিভ। এলিউরিং মানে কি? টেম্পটিং, মানে প্রলুব্ধ করে এমন। এলিউরিং, সামথিং ইজ এলিউরিং, টেম্পটিং। ওকে ভাইয়া। এন্ড দেন আসো 5, হোয়াট ডাজ দ্য ইডিয়ম জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মিন? মানে এই জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন এই ইডিয়মটার মানেটা কি? একটু পজ করতে পারো তো ভাইয়া, অপশনগুলো পড়ো ভাইয়া। এটা জোস একটা ইংলিশ গ্রামারের টপিকের একটা জোস এক্সাম্পল, আমি লিখেও রেখেছি পয়েন্টটা বোর্ডে। দেখো জোস এক্সাম্পল অফ প্যারালেলিজম। দেখো ভাইয়া আমাদের উত্তরটাকে শেষ করি, তারপর জোস কথা বলি। জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মানে হলো জয়েনিং আ পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড। মানে জাম্প মানে কি? বলো না লেটস জাম্প ইনটু দ্য ক্লাস, আমি বলি মানে ক্লাসে জাম্প দাও, তার মানে কি? ক্লাসটাতে অ্যাটেনশন দাও, চলো আমরা ক্লাসের একবারে ডিপ ডিগার কাজ করি আমরা, হ্যাঁ ডিপ করি। এটাই বলছে জয়েনিং আ পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড, মানে জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন মানে হলো কোন একটা পপুলার অ্যাক্টিভিটিতে অথবা ট্রেন্ডে অংশগ্রহণ করা। হ্যাঁ আচ্ছা আসো এখন দেখো ক্রিটিসাইজিং পপুলার ট্রেন্ডস, ক্রিটিসাইজিং, জয়েনিং, অ্যাভয়েডিং, রিফিউজিং। দেখো একটা প্যারালেলিজম প্যাটার্ন কিনা, এই প্যারালেলিজম পয়েন্টটা দিও কিনা আমাদের পরীক্ষার প্রশ্ন আসে। প্যারালেলিজমের স্ট্রাকচার গুলো নিশ্চয় তোমরা জানো ভাই, একটু রিকেপ করাই, আমার কথাগুলো কিছুটা রিপিট হতে পারে, বাট এগুলো তোমাদের পরীক্ষার হলে হেল্প করবে। আমি স্টুডেন্টদের কাছ থেকে পাই, মানে কথা পাই এরকম যে স্যার আপনি যেভাবে পড়িয়েছিলেন ক্লাস পরীক্ষার হলে গিয়ে আলহামদুলিল্লাহ আপনার কথাগুলো চোখের সামনে ভাসছিল আর প্রশ্ন পাচ্ছি, মানে প্রশ্ন পাইছি আপনার কথা চোখের সামনে ভাসছে, উত্তর করে আসছি মাশাআল্লাহ। এটা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথেও ভাইয়া। আমাকে অ্যাটেনশন দাও শেষ অবধি প্রতিদিন। সেটা হলো আমরা জানি ভাইয়া নট অনলি বাট অলসো, বোথ ডট ডট এন্ড, তারপরে আমরা কি বলি? নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, বোথ এন্ড, অ্যাজ ওয়েল অ্যাজ। এগুলোর আগে যা হয় পরেও তা হয়। দেখো নট অনলির পরে যদি নাউন হয় বাট অলসোর পরেও নাউন, নট অনলির পরে অ্যাডজেক্টিভ বাট অলসোর পরেও অ্যাডজেক্টিভ, নট অনলির পরে অ্যাডভার্ব বাট অলসোর পরেও কিন্তু অ্যাডভার্ব। সেম কথা, বোথ থাকলে এন্ড থাকতে হবে, বোথের পরে যেমন টাইপের ওয়ার্ড হবে এন্ড এর পরে তেমন টাইপের ওয়ার্ডই হবে। অন্যদিকে অ্যাজ ওয়েল এজ শব্দটা এন্ড এর অর্থ দেয়, কারণ অ্যাজ ওয়েল এজ থাকলে আবার বোথ থাকবে না, মানে বোথ থাকলে এন্ড লিখতেই হবে, অ্যাজ ওয়েল এজ থাকলে কিন্তু আবার বোথ লেখা যাবে না, অ্যাজ ওয়েল এজ এর আগে পরে সেম টাইপের ওয়ার্ড বসবে, পার্সোনাল বসবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ভাইয়া জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন, এটার মানে হলো কি? জয়েনিং আ পপুলার অ্যাক্টিভিটি অর ট্রেন্ড। আমি এটাকে কালার করে রাখছি কেন বলতে পারো ভাইয়া? রেফিউজ একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, তোমরা কিছু ভার্বের কথা জানো যে এই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হয়, এগুলো তোমাদের খুব করে খেয়াল রাখতে হবে ভাইয়া। এখান থেকে প্রশ্ন আসে, বিশেষ করে চট্টগ্রামে খুব করে আসে, রাজশাহীতেও দেখা যায়, এবং তোমরা নিশ্চয়ই সবাই শুধু রাজশাহী পরীক্ষা দিবে না আমি জানি, চট্টগ্রামেও দিবা। তো এই রেফিউজ একটা ভার্বের পর আরেকটা ভার্ব ইনফিনিটিভ হয়। এখন আমি স্টুডেন্টদেরকে বলি ভাই এই ভার্বগুলো খেয়াল রাখার একটা বাস্তবধর্মী সাস্টেনেবল উপায় হলো এই শব্দটা দিয়ে কোনো একটা এক্সপ্রেশন, একটা সেন্টেন্স পড়ে ফেলা, যেমন রিফিউজিং টু ফলো, রিফিউজ টু ফলো, রিফিউজ টু ফলো। তাহলে তুমি এই রিডিং পড়ার অভ্যাস থাকলে পরীক্ষার হলে গেলে যদি উত্তরটা ঠিক থাকে দেখবা তোমার ভাল লাগে, আর যদি উত্তরটা ঠিক না থাকে তোমার কাছে একটু বেখাপ্পা লাগবে। কারণ পরীক্ষার হলে তুমি শুধু ইংলিশ পরীক্ষা দিবে না, আর অনেকগুলো সাবজেক্টের পরীক্ষা তুমি দাও এবং মাথা চাপ থাকে। ওভারঅল যদি রিডিং পড়ার অভ্যাস থাকে দেখবা তুমি সহজেই কারেক্ট আনসারটারে ক্লিক করতে পারবে। আমি তো বলি যাদের রিডিং পড়ার অভ্যাস আছে ট্রুলি, তাদের কাছে কারেক্ট আনসারটা চুম্বকের মতো টানে, কারেক্ট আনসারটা তোমার টানবে, বলে এটাই আমি কারেক্ট, আমারে দে।
আর যদি রিডিং পড়া অভ্যাস না থাকে তাহলে কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, ভুল ভালো হওয়ার চান্সও থাকবে। ফলে রিফিউজিং টু ফলো দ্য ক্রাউড। ভাইয়া আরো প্রশ্ন তোমাদের কিভাবে দেখাতে থাকবো তোমাদের কাছ থেকে আগ্রহ পেলে, যেগুলো তোমার প্রস্তুতিকে, সব ইউনিটের ইংলিশ প্রস্তুতিকে খুব সহজ করবে। ইভেন রাজশাহী ছাড়া যেখানেই পরীক্ষা দেবে সব জায়গায় এগুলো কাজে দিবে। আমাকে দোয়া রাখবা, বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।